এখন চলে যাচ্ছি ভোটারের ইশতেহারে। নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসেন। রেলের শহর নীলফামারীর সৈয়দপুর থেকে ভোটারের ইশতেহার নিয়ে হাজির হয়েছি আমি বেলায়েত হোসেন। দর্শক, আমি এখন যেই জায়গাটিতে বসে আছি এটি বাংলাদেশের একমাত্র রেলওয়ে কারখানা। সারা দেশের যত রেল বাহন আছে তার মেরামত থেকে শুরু করে তৈরির কার্যক্রম সবকিছু এই কারখানা থেকে হয়। উত্তরা ইপিজেড, সৈয়দপুর বিমানবন্দর, রপ্তানিমুখী ছোট বড় কলকারখানা নীলফামারী জেলাকে দিয়েছে আলাদা পরিচিতি। 150 বছরের পুরনো এই শহর উত্তরাঞ্চলের অর্থনীতির ফুসফুস হয়ে উঠেছে। 6টি উপজেলার এই নীলফামারী জেলায় 4টি সংসদীয় আসন। আমরা ঘুরেছি প্রায় প্রত্যেকটি সংসদীয় আসনের বিভিন্ন এলাকায়, পাড়া মহল্লায়, কথা বলেছি ভোটারদের সঙ্গে, জানতে চাইছি তাদের প্রত্যাশার কথা। ভোটারদের সেই প্রত্যাশা নিয়ে আমরা আজকের ভোটারের ইশতেহারের পর্বে কথা বলবো। এ পর্বে কথা বলার জন্য আমার সঙ্গে উপস্থিত রয়েছেন নীলফামারী সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সদস্য শওকত হোসেন শাহ আছেন আমার ডান পাশে। আমার বাম পাশে আছেন নীলফামারী জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি সাদের হোসেন। আর আমার এই দিকে ডান পাশে আছেন নীলফামারী জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মঞ্জুর আহমেদ। আর আমার বাম পাশে এদিকে আছেন শিক্ষাবিদ লুৎফুর রহমান চৌধুরী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা। একই সঙ্গে স্বাগত জানাচ্ছি আমার সামনে উপস্থিত দর্শক শ্রোতাদেরকে। আমরা শুরুতেই প্রশ্নে যাচ্ছি শওকত হোসেন শাহ, আপনার কাছে। আমরা এখানে এসে যতটুকু খবর পেলাম যে এই যে 4টি সংসদীয় আসন, এই 4টি সংসদীয় আসনের মধ্যে আমরা এখন যে আসনে বসে কথা বলছি এখান থেকে বিএনপি 3 জন মনোনয়ন ফর্ম তুলেছেন। আর আরেকটি আসন যেখানে বিএনপি জোটকে ছেড়ে দেওয়া হয়েছে সেখানেও বিএনপি থেকে একজন বিদ্রোহী প্রার্থীর আশঙ্কা করা যাচ্ছে। সব মিলে একদিকে বিদ্রোহী প্রার্থী, আবার দলের একাধিক প্রার্থী হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোকে কিভাবে গুছিয়ে এনে আগামী সংসদ নির্বাচনের মাঠে বিএনপি কাজ করবে? ধন্যবাদ এখন টিভি কর্তৃপক্ষকে এবং সেই সাথে উপস্থিত সুধীজন। নীলফামারী জেলার সংসদীয় আসন হচ্ছে 4টির মধ্যে এই সৈয়দপুর কিশোরগঞ্জ নিয়ে নীলফামারী 4 আসন গঠিত। আমাদের এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমার সৈয়দপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার সাহেব। আপনি বলেছেন যে এখানে বিএনপির 3 জন প্রার্থী, এটি ঠিক নয়। বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমরা অনেকেই ছিলাম। এর মধ্যে কেন্দ্রীয় কমিটি চতুর্দিক বিবেচনা করে একজনকেই মনোনয়ন দিয়েছেন এবং তিনি দলীয় প্রার্থী হবেন। তিনি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে ইতিমধ্যেই অবতীর্ণ হয়েছেন। আর বাকি যে 2 জনের কথা বলেছেন তাদের মধ্যে একজন বিএনপির কোনো পর্যায়ে রাজনীতির সাথে ওইভাবে ইনভলভ নয়, আরেকজন বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। বিগত উপজেলা নির্বাচনের সময় দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করার দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে অল্প কিছুদিন আগে তার সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ দেওয়া হয়েছে। আমরা মনে করি যারা দলের নীতি আদর্শের প্রতি বিশ্বাসী তারা দলের সিদ্ধান্ত তাদেরকে মেনে নিতে হবে। একই সাথে আমরা বলতে চাই যে বিগত সরকারের সময় বিএনপির যারা ত্যাগী, বিএনপির আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা জেল জুলুম নির্যাতন খেটেছে, আমাদের সিদ্ধান্ত আমরা মনে করি যে আমাদের এই সিদ্ধান্তই হবে এলো দলীয় ফোরামে কেন্দ্রীয় কমিটি, আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে আমরা মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। আমি যেতে চাই নীলফামারী জেলা জামাতের প্রচার সেক্রেটারি সাদের হোসেন ভাইয়ের কাছে। সাদের হোসেন ভাই, বিএনপির যে ভাই আছেন উনি তো বললেন জামাতের কি অবস্থা এই 4টি আসনে? শরিকদের জামাতের যে সমন্বয় 8টি দল আছে তাদেরকে নিয়ে জামাত এই আসনে কিভাবে কাজ করছে? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এখন টিভির দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী যে জেলার 4টি আসন, এই 4টি আসনে বাংলাদেশ জামাত ইসলামের 4 জন প্রার্থী
এখানে কাজ করতেছেন। আসন 8 দলের যে সমঝোতার বিষয়টি, এই বিষয়টি কেন্দ্রের একান্ত কেন্দ্রের বিষয়। কেন্দ্র সংগঠন যখন চূড়ান্ত সিদ্ধান্ত দিবে তখন আপনারা জানতে পারবেন এখানে কীভাবে ভোট হবে, আমরা সমঝোতার ভিত্তিতে কিভাবে নির্বাচন করব এবং এখানে 4টি আসনে কিভাবে নির্বাচন হবে। জি, এই যে জামাত বিএনপির আমরা নীলফামারীর 4টি আসনে গিয়ে খবর নিয়েছি যে প্রত্যেকটি আসনে জামাত বিএনপি মোটামুটি সমানে সমান মুখোমুখি অবস্থানে আছে। সেই জায়গায় এনসিপির প্রার্থীও আছে। এনসিপি আলাদা করে কিভাবে নিজেদের নির্বাচনের মাঠ এখানে তৈরি করবে? ধন্যবাদ সঞ্চালক, উপস্থিত সহ আলোচক এবং সম্মানিত অতিথিবৃন্দ, সর্বপ্রথম আমার সালাম, আসসালামু আলাইকুম। এনসিপি এখানে আমাদের নীলফামারী 4 আসনে আমাদের একজন প্রার্থী আবু সাইদ লিওন, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক। তা আমরা ওনাকে নিয়ে আশাবাদী। উনি সৈয়দপুর কিশোরগঞ্জকে নিয়ে অনেক আশাবাদী। আর আমরা সৈয়দপুরকে নিয়ে অনেক পরিকল্পনা আছে আমাদের। আমরা সৈয়দপুরকে এবং কিশোরগঞ্জকে চিন্তা করেছি যে বাংলাদেশে দুবাই কিভাবে করা যায়। আমরা এনসিপি তরুণদের দল, ব্রিটিশের আন্দোলনের পর, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধার পর এবং 24শে জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা বুঝতে শিখেছি যে এই বাংলাদেশে তরুণের নেতৃত্ব দরকার। কারণ আমরা মনে করি যে তরুণরাই যদি নেতৃত্বে আসে তাহলে আমাদের বাংলাদেশের পরিবর্তন সম্ভব। কারণ আমরা সেই অনেক আগে থেকে দেখে আসছি 3টি পরিবারের মাঝেই আজকে বাংলাদেশ সীমাবদ্ধ। বাংলাদেশের রাজনীতি 3টি পরিবার বলতে সেখানে বিএনপি, জামাত, জাতীয় পার্টির। এখন বাংলাদেশের মানুষ প্রয়োজন মনে করছে একটি নতুন শক্তির। আপনারা কি একটি আসন নিয়ে এগোচ্ছেন আর বাকি 3টি আসন? না, আপাতত আমাদের ঘোষণা দেওয়া হয়েছে নীলফামারী 2 এবং নীলফামারী 3, নীলফামারী 4 আজকে ঘোষণা দেওয়ার কথা চলছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু এখানে যিনি আছেন শিক্ষাবিদ লুৎফুর রহমান চৌধুরী, খুবই পরিচিত একজন শিক্ষক এই শহরের, আপনার কাছে একটু যেতে চাই। তিস্তার তো অনেকগুলা জেলাকে নিয়ে তিস্তার সংস্পর্শ আছে। সেই নীলফামারী জেলাটার মধ্য দিয়ে তিস্তায় যাওয়া হয়, এটি এক ধরনের প্রবেশদ্বার। তিস্তাকে নিয়ে যে এই অঞ্চলের মানুষের যেই আগ্রহ, যে অঞ্চলের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাটায় আপনারা যদি রাজনৈতিক দলগুলোকে, যদি আমি সাধারণ ভোটারদের প্রতিনিধি হিসাবে আপনাকে বলি যে কি ইশতেহার থাকা উচিত রাজনৈতিক দলগুলোর তিস্তাকে কেন্দ্র করে? ধন্যবাদ এখন টিভিকে এবং ধন্যবাদ জানাই এখন টিভির যারা শুনছেন। তিস্তা পরিকল্পনা, এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এই সরকারও কাজ করছে। আমাদের আগামী দিনে যে সরকার গঠন হবে সেই সরকারের কাছে প্রত্যাশা থাকবে এই নীলফামারী জেলার ভিতর দিয়ে তিস্তা নদী প্রবাহিত। তিস্তার একটা পরিকল্পনা ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং সেটার কাজও শুরু হওয়ার পর্যায়ে। তার প্রাথমিক কাজ হিসাবে তিস্তায় যারা কাজ করবে তাদের চীনারা, তারা ইতিমধ্যে একটা 1000 শয্যার হাসপাতাল করারও পরিকল্পনা নিয়ে সরকার। আমরা সেই হাসপাতালটার কথা শুনেছি এবং আমরা আসার পথেও সেই হাসপাতাল যে জায়গায় হবে সেই জায়গাটিও আমরা ঘুরে এসেছি। 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল হচ্ছে, যেটি এই অঞ্চলের মানুষের জন্য খুবই সুখের একটি সংবাদ, খুশির একটি সংবাদ। আমি জানতে চাচ্ছি এটি কি তিস্তা মহাপরিকল্পনার সঙ্গে একটি সংযোগ প্রকল্প কিনা? এর মাধ্যমেই কি চীনের অর্থায়নে যে হাসপাতালটি হচ্ছে এর মাধ্যমেই কি চীন তিস্তা মহাপরিকল্পনা আস্তে আস্তে প্রবেশ করতে যাচ্ছে? আমরা সেটাই মনে করি যে তিস্তা মহাপরিকল্পনারই একটা অংশ এই হাসপাতাল। তিস্তা যে মহাপরিকল্পনা, সেখানে যারা কাজ করবে তাদের সুযোগ সুবিধার জন্য মূলত এই হাসপাতাল। এবং এই হাসপাতালটা নীলফামারীতে হওয়ার কারণ হলো যে এখানে আমাদের সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ এবং আকাশপথের যোগাযোগ। পাশাপাশি মনে করব আগামী দিনে বিএনপি, জামাত এবং এনসিপি যারাই সরকার গঠন করুক না কেন, বাংলাদেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক শহর সৈয়দপুর, এই সৈয়দপুরকে মাথায় রাখতেই হবে তাদেরকে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা এই সৈয়দপুর, যেখানে বসে আজকে আমরা কথা বলতেছি। এই সৈয়দপুর রেলওয়ে কারখানায় 2859টি পদ ছিল, সেখানে এখন মাত্র 700 জন কর্মরত, যারা আগামী দিনের নেতৃত্ব দিবে। ওনারা আছেন দলীয় নেতৃবৃন্দ, তাদেরকে কথা দিতে হবে যে এই রেলওয়ের উন্নয়নের মাধ্যমে কিন্তু সৈয়দপুর তথা নীলফামারীর মানুষের জনজীবনের উন্নয়ন করা সম্ভব। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরও কথা বলবো, আপনারা যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, এ পর্যায়ে একটি বিরতি নেওয়ার সময় হয়েছে, নিচ্ছি ভোটার ইশতেহারের ছোট্ট একটি বিরতি।
আম্রপালি স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটারের ইশতেহার। আমরা যুক্ত আছি নীলফামারী জেলা থেকে। এ পর্যায়ে আমরা একটু দর্শক সারি থেকে প্রশ্ন নিতে চাই। কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু হাত তুলবেন, আমরা আপনাদের প্রশ্নগুলো জানবো। যে আমি কয়েকটি হাত দেখতে পাচ্ছি, আমি এবারে ব্যতিক্রম যে একজন নারী হাত তুলেছেন। আমি তার প্রশ্নটি একটু আগে নিই, তারপর আপনাদের কাছে একটু আসি। জি, আসসালামু আলাইকুম। আমার একটাই কথা আছে ভাইয়া, এই যে হাজির মতন একটা ছেলে চলে গেছে, আমার পুলিশ প্রশাসনের জন্য একটাই আবেদন কি আরও কোনো হাজি না যেন যাক। জি ধন্যবাদ আপনাকে। হাদির কথা প্রসঙ্গক্রমে তুলেছেন যে আর কোনো কারো জীবনে যেন হাদির যে সঙ্গে যা হয়েছে তা যেন না ঘটে। আমি এই পাশ থেকে আরেকজনের একটু প্রশ্ন নিই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ আকরাম উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল। আমার প্রশ্ন হলো, বিগত সরকারের সময়ে আমাদের এই রেলওয়ে কারখানায় দীর্ঘ 10 বছর প্রমোশন হয় নাই, বিভিন্ন গ্রেডে পদোন্নতি হচ্ছে না, এবং এই রেলওয়ের লোকবলের সংকট, জনবলের সংকট, মেশিনের সংকট। রাষ্ট্র ক্ষমতা যদি, আমি শওকত ভাইয়ের কাছে আমার প্রশ্ন, শওকত ভাই যেহেতু বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, শওকত ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যদি রাষ্ট্র ক্ষমতা বিএনপি আসে আমাদের এই বিভিন্ন সমস্যাগুলো সমাধান হবে কি না, এটা ওনাকে আজকে আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি। জি ধন্যবাদ। রেলওয়ে নিয়ে প্রশ্ন করছেন। এই পাশ থেকে আমি আরও 1-2টি প্রশ্ন নিতে চাই আপনার। আমি আসলে জামাতের যিনি এখানে আছেন তাকে প্রশ্ন করতে চাই যে আপনাদের যেহেতু সম্ভাবনা তৈরি হয়েছে আগামী দিনে সরকার গঠন করার, তো সেই ক্ষেত্রে আপনারা যদি সরকার গঠন করেন তাহলে আপনারা দেশকে নিয়ে, বিশেষ করে নীলফামারী অঞ্চলকে নিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে, সেটি আমি জামাতের যিনি এখানে আছেন তাকে জিজ্ঞাসা করতে চাই। জি অনেক ধন্যবাদ আপনাকে। আপনি একটু সংক্ষেপে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাভেদ খান রুবেল। আমি আমার এই বিএনপির যিনি নেতৃবৃন্দ আছেন অধ্যাপক শওকত স্যারকে আমি প্রশ্ন করতে চাই, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই সৈয়দপুরের এই রেলকে নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে এবং সৈয়দপুরকে জেলা করার কি পরিকল্পনা রয়েছে, একটু সুন্দরভাবে আমাদেরকে ব্যাখ্যা করবেন। আরেকটি প্রশ্ন করতে চাই, যেহেতু আমাদের সৈয়দপুর শহর হচ্ছে অবাঙালি অধ্যুষিত এলাকা, মানে যেটাকে বলে আমরা নন বেঙ্গলি, তাদের জীবনমান উন্নয়নের জন্য আপনাদের কি পরিকল্পনা আছে, এই বিষয়টিও আমরা একটু সবার মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা দুঃখিত, আবার যদি সময় পাই আপনাদের কাছে আসব। কয়েকটি প্রশ্ন আমি নিলাম, এর মধ্যে একজন শরীফ ওসমান হাদির প্রসঙ্গ তুলেছেন, আর এই পাশ থেকে একজন ভাই বলেছেন যে এই যে বাংলাদেশের একমাত্র রেলওয়ে কারখানা এটি, এর রেলওয়ে কারখানার যে পরিমাণ লোকবল থাকার কথা সেটি নাই, যে পরিমাণ যন্ত্রপাতি থাকার কথা সেটি নাই। সব মিলিয়ে বিএনপির ভাইয়ের কাছে প্রশ্ন তুলেছেন যে আগামীতে যদি আপনারা ক্ষমতায় আসেন, এই রেলওয়ের যে যারা এখন আছে তাদের পদোন্নতির বিষয়ে, তাদের জীবনমান উন্নয়ন বা কলকারখানার বিষয়ে, সামগ্রিকভাবে এই নীলফামারী জেলার উন্নয়ন নিয়ে আপনারা কি করবেন? আসলে এটি একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সৈয়দপুরবাসীর জন্য। মানুষ ধীরে ধীরে সামনের দিকে আগায় আর আমরা ধীরে ধীরে পিছিয়ে পড়ছি। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। পাকিস্তান আমলে সৈয়দপুর রেলওয়ে কারখানায় প্রায় 10 থেকে 12 হাজার রেলের কর্মকর্তা কর্মচারী কাজ করত। সেই সময় দেশের লোক সংখ্যা ছিল 7.5 কোটি, আর বর্তমানে দেশের লোক সংখ্যা হচ্ছে 18 থেকে 20 কোটি। আর বর্তমানে এই সৈয়দপুর রেলওয়ে কারখানায় কর্মরত কর্মকর্তা কর্মচারী সর্বোচ্চ হলে 700। এই পর্যায়ে এই রেলওয়ে কারখানা বাংলাদেশের বৃহৎ রেল কারখানা, যে রেলওয়ে কারখানাটি ইঞ্জিন তৈরি করতে সক্ষম, বগি তৈরি করতে সক্ষম, রেলের যে সমস্ত এই যে আন্তনগর ট্রেনের যে সমস্ত ইঞ্জিন বগি দেশের বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে, এই সমস্ত বগি ইঞ্জিন সব কিছু এই সৈয়দপুর রেলওয়ে কারখানায় উৎপাদন করা, তৈরি করা সম্ভব শুধুমাত্র নেতৃত্বের অভাবে এবং দেশপ্রেমের অভাবে, এবং সরকারগুলো সঠিকভাবে দায়িত্ব পালন না করার জন্য আজকে এই রেলওয়ে কারখানাটি ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আপনারা শুনলে আর আশ্চর্য হবেন যে এই রেলে যে কোনো ধরনের যন্ত্রপাতি উৎপাদন করা সম্ভব, অথচ এই রেল কর্তৃপক্ষ এখন ছোট ছোট যন্ত্র কেনার জন্য বাইরে টেন্ডার দেয়, এবং সৈয়দপুর শহরে বিভিন্ন ছোট ছোট
মিল ইন্ডাস্ট্রি রয়েছে, সেখান থেকে এই যন্ত্রগুলো তৈরি করে রেলওয়ে কারখানা ক্রয় করে। এবং আরও আশ্চর্যের বিষয়, আপনি শুনলে খুব আশ্চর্য হবেন, যে রেলের হাজার হাজার একর জমি, শত শত একর জমি আজকে বেদখলের পর্যায়ে। এবং আরও একটি বিষয়, এগুলো বেদখল কারা, কাদের হাতে বেদখল, এগুলো দখল করে আছে কারা? এগুলো অল্প সংখ্যক মুষ্টিমেয়। তারা কি কোনো রাজনৈতিক দলের? অবশ্যই ছত্রছায়া? অবশ্যই কোন তারা রাজনৈতিক দল? বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক, আমি সে নামগুলো বলতে চাই না। বিএনপিতে কি কেউ আছে? না, বিএনপিতে এই ধরনের কেউ নেই আচ্ছা। আমি মনে করি। এবং আপনি এই যে সৈয়দপুর পৌরসভা, এটি হচ্ছে একটি প্রথম শ্রেণীর পৌরসভা। এই পৌরসভাকে রেল কর্তৃপক্ষ আজকের থেকে, আমাদের সময় সংক্ষেপ, আমি এক মিনিট শেষ করছি, সংক্ষেপ করতে হবে আমাদের। আর মাত্র 3.5 মিনিট সময় আমাদের, আমি তিনজনের কাছে যেতে হবে। আমি একটু এপাশে একটু যেতে চাই একটু। এখানে নীলফামারী জেলা জামাতের যিনি প্রচার সেক্রেটারি আছেন, একজন ভাই প্রশ্ন করেছেন যে আপনাদের তো সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে, আপনারা সরকার গঠন করলে এই নীলফামারী জেলার জন্য আপনারা কি করবেন? এখানে নানা ধরনের কথা শোনা যায়। সৈয়দপুরের যে নীলফামারীর যে কয়টি উপজেলা শহর আছে, প্রায় প্রত্যেকটি শহরে আমরা দেখেছি যে ঘিঞ্জি এলাকা, যানজট, সরু সরু রাস্তা। কি করবেন আপনারা নগরায়নের জন্য? একটু সংক্ষেপে উত্তর দিবেন। ধন্যবাদ আপনাকে। আমরা যদি জনগণের ভালোবাসা এবং সমর্থনে ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি, তাহলে আগামী দিনে এই সৈয়দপুরের যে বিমানবন্দর, সেটা আমরা আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার চেষ্টা করব। এখানে সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকরণ করা, এই কারখানার যত সমস্যা, যত দর্শক শ্রোতা এবং আমরা জানি, এই সমস্যার সমাধানে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ। এবং আপনারা জানেন উত্তরা ইপিজেড, সেখানে শ্রমিক অসন্তোষ থেকে শুরু করে উত্তরা ইপিজেডকে আরও সম্প্রসারণ করা, সেখানে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করা। এরপরে তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে এই তিস্তাবাসীর, এই তিস্তার দুই পারের মানুষের যে দুঃখ দুর্দশা, দীর্ঘদিনের যে দাবি, এটা প্রত্যাশা পূরণে আমরা কাজ করব ইনশাল্লাহ। সেই সাথে আপনারা জানেন যে আমাদের যেটা এই উত্তরবঙ্গে চিলাহাটি। ধন্যবাদ। আমার হাতে আর 2 মিনিট সময় আছে, আমি 1 মিনিট করে একটু এনসিপির ভাইয়ের কাছ থেকে শুনবো, আর আমাদের যেই শিক্ষক আছেন তার কাছ থেকে শুনবো। ওনারা তো বললেন 2 দলের পক্ষ থেকে তাদের দল যদি ক্ষমতায় আসে, যদি এনসিপি ক্ষমতায় আসবে কিনা জানি না, যদি আসে তাহলে আপনাদের ইশতেহার কি ভোটারদের প্রতি? আমাদের ইশতেহার হতে পারে, আমরা যেহেতু একটু আগে ভাই জিজ্ঞেস করেছেন যে এখানে অবাঙালি অধ্যুষিত এলাকা, তা আমরা চেষ্টা করব যে তাদের জীবনযাত্রার মান কিভাবে উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমাদের এখানে উচ্চশিক্ষার ব্যবস্থা করব ফ্রিতে। আমরা চেষ্টা করব যে রেলের যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো কিভাবে সরকারের কাছ থেকে সমঝোতার মাধ্যমে একটা সমাধান করা যায়। কারণ এখানে রেলের সৈয়দপুর 4 ভাগের 3 ভাগই কিন্তু রেলের জমিতেই অবস্থান করছে এখানে মানুষগুলো। এই সমস্যার আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা একটি মিনি পার্লামেন্ট গঠন করার চেষ্টা করব, যেখানে সকল কাজের একটা জবাবদিহিতার থাকবে। সেখানে আমাদের শিক্ষক প্রতিনিধি, সেখানে সুশীল সমাজের মানুষগুলো সেখানে থাকবে। একটা জবাবদিহিতার মাধ্যমে আমরা একটা মিনি পার্লামেন্টও করতে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। একদম 1 মিনিট হাতে আমাদের সময় আছে। লুৎফুর রহমান চৌধুরী, আপনার কাছে একটু আসতে চাই। অবাঙালি ভোটারদের কথা বলা হচ্ছে, যে আমিও এসে খবর নিয়েছি যে এখানে অবাঙালি ভোটার একটা বড় প্রভাবক হয়ে উঠবে আগামী নির্বাচনে, বা সব নির্বাচনেই তারাই একটা বড় প্রভাবক হিসেবে কাজ করেছে। তাদের জীবনযাত্রা নিয়ে প্রশ্ন উঠেছে, আপনার কাছে একটু জানতে চাই আসলে তাদের জীবনযাত্রার মান কেমন? ধন্যবাদ। আবারও অবাঙালিদের সকলের জীবনযাত্রার মান খারাপ তা না। এই শহরে এখন সবচেয়ে বড় বড় ব্যবসায়ী তারাই, আবার সবচেয়ে খারাপ অবস্থায় তারাই আছে। এখানে সৈয়দপুরে 22টি ক্যাম্প আছে। এই ক্যাম্পবাসী যারা আছে তারা একটু মানবতার জীবনযাপন করে, যদিও বিভিন্ন সময় বিভিন্ন সরকার প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে সেটা বাস্তবায়ন করা হয় না। তবে আমরা আশা করব আগামী দিনে, যারা আজকে একদল বলল যে আমরা ক্ষমতা যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, আর একদল বলতেছে যে তারা হয়তো বা তারাই ক্ষমতায় যাবে, রাষ্ট্র সরকার গঠন করবে, আমার 2 দলের কাছে প্রত্যাশা থাকবে এই 22টি অবাঙালি যে ক্যাম্প আছে, এই ক্যাম্পগুলোর উন্নত করতে হবে, ক্যাম্পগুলোর জীবনমানের উন্নত করতে হবে, ক্যাম্পগুলোতে বসবাসের উপযোগী করতে হবে। ক্যাম্পগুলো এখনো বসবাসের উপযোগী নয়, বসবাসের উপযোগী করতে গেলে আধুনিক আবাস। ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। যে আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাদেরকে আরও সময় দিতে পারলে ভালো লাগতো। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল আমরা যাব লালমনিরহাট জেলায়। লালমনিরহাটের প্রত্যেকটি সংসদীয় আসনে
সংসদীয় আসনে আমরা ঘুরবো, সেখানকার ভোটারদের সঙ্গে কথা বলবো, সেখানকার রাজনীতিবিদদের সঙ্গে আমরা ভোটারদের ইশতেহার নিয়ে হাজির হব। এই ছিল আজকের মতো, সাথে থাকার জন্য ধন্যবাদ।